সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সাধারণত অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ফ্যামিলি লিটিগেশন এবং সাম্প্রতিক সময়ের আইন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিয়ে থাকি। পাশাপাশি সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও আমরা আলোকপাত করে থাকি, যে বিষয়গুলো অবশ্যই আমাদের বাঙালি কমিউনিটির প্রাত্যহিক জীবনের উপর এফেক্ট করে। প্রিয় উপস্থিতি, আপনারা যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন দেশ এবং বিদেশ থেকে, আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদেরই একজন লিগ্যাল প্রফেশনাল, যিনি দীর্ঘদিন ধরে ব্রিটিশ বাংলাদেশের কমিউনিটিকে সার্ভ করেছেন, যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটার এবং যিনি একটি চেম্বারেরও উনি প্রিন্সিপাল ছিলেন, আমাদের ব্যারিস্টার সলিসিটার আহসান হাবিব ভাই, যিনি গত কিছুদিন আগে আপনারা জানেন যে কোভিড-19 এফেক্ট হয়ে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতবাসী করেন। আমরা যে মুহূর্তে এই প্রোগ্রাম রান করছি, আপনারা যারা আমাদের দেখছেন, এই মুহূর্তে ওনার নিজ এলাকায় সাউথ লন্ডনে সাটন এরিয়াতে ওনার এখন জানাজা হচ্ছে। আমরা এনটিভির এই পরিবারের পক্ষ থেকে আমাদের এই মহান ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের কমিউনিটি যারাই কোভিড আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গিয়েছেন অথবা যারা এখনও কোভিডের সাথে ফাইট করছেন, তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে প্রোগ্রাম শুরু করছি। আজকে প্রোগ্রামে আমাদের সাথে বরাবরের মতো আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরেই বাঙালি কমিউনিটিকে আইন সেবা দিয়ে যাচ্ছেন, ব্যারিস্টার সলিসিটর আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা রেজা ভাইয়ের কাছে সরাসরি চলে যাচ্ছি। রেজা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। যেটা তুমি বললে যে আহসান হাবিব, হাসান নামে যে বেশি পরিচিত, সে আমার অনুজ, আমাদের ল ডিপার্টমেন্টের ছাত্র। তার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং খুবই দুঃখজনক যে আমরা ভাবতেও পারিনি যে এত অল্প বয়সে সে আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো যাই হোক আর কি, মৃত্যু তো অমোঘ নির্দেশ, সৃষ্টিকর্তার এই নির্দেশ, এর বিরুদ্ধে কিছু বলার নাই। শুধু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে পারি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন, তাকে যেন তার প্রিয় ব্যক্তিদের স্থানে তাকে অধিষ্ঠিত করেন এবং তার পরিবার পরিজনকে, আমি জানি তার নাবালক সন্তানাদি আছেন, তারা যেন ঠিকমতো জীবনে প্রতিষ্ঠা হতে পারে। এই যে বড় একটা বিপদ, এই যে বড় বিপদ থেকে তারা যে অসহায়ত্ব অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সহায় হন এবং তারা যেন জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারেন, পরিবারের জীবনে যেন শান্তি চলে আসে। আর একই সাথে যেটা তোমাকে বলতে হচ্ছে যে আসলে হাসান সহ ওই একই সপ্তাহে বা ওই একই সপ্তাহের আশেপাশে আমার 4 জন মোট ঘনিষ্ঠ বন্ধু মারা গেল এবং খুবই দুঃখজনক যে কারোরই মৃত্যুর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। প্রতিটা খবরই কিন্তু এলো খুব আচমকাভাবে। তো এই আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটেনে সরকারিভাবে 1,12,000 বা 14,000-এর মতো মানুষ মারা গেছেন। বেসরকারিভাবে আমি মনে করি এই সংখ্যাটা অনেক বেশি। তো সরকার তাদের ভাষ্য অনুযায়ী অনেক প্রচেষ্টা করে যাচ্ছেন, আমিও আশা করি তারা করে যাচ্ছেন। পৃথিবীর বিভিন্ন দেশে ভয়াবহ অবস্থা, বাংলাদেশে হয়তো মনে হচ্ছে কিছুটা বোধহয় নিয়ন্ত্রিত। তো যাই হোক আর কি, কোভিডকে আমাদেরকে সামনে ফেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। রেজা ভাই, একটা বিষয় না বললেই নয়, আমাদের এখন যে অনগোয়িং সেকেন্ড ওয়েভ বা আমরা যে থার্ড ওয়েভ বা ফোর্থ ওয়েভ যেটাই বলি, লাস্ট যে ওয়েভের মধ্যে দিয়ে আমরা আসলে পার করছি, এই ওয়েভে কিন্তু আমাদের কমিউনিটিকে অনেক বড় একটা নাড়া দিয়ে গেল। আমরা এখনও প্রতিদিনের মৃত্যুর খবর শুনছি। ভেরি রিসেন্টলি রেজা ভাই অত্যন্ত আপসেটিং একটা নিউজ, যেটা হচ্ছে আমাদের এই ইস্টার্ন এরিয়াতে একজন ভদ্র মহিলা, আমি যতটুকু খবর নিয়েছি, সে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ল গ্রাজুয়েট, উনি হঠাৎ করেই এরকম একটি যে করোনার কারণে উনি মারা গিয়েছেন এবং উনি দুটো সন্তান রেখে গিয়েছেন এবং ইয়াঙ্গার যেই ছোট বাচ্চাটা সে হচ্ছে 2 ইয়ার্সের। তো এরকম অসংখ্য ঘটনায় আসলে আমাদের কমিউনিটিতে অলরেডি ঘটে গেছে এই কোভিডের কারণে আর কি। এটা তো অবশ্যই, এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের কমিউনিটি ব্যাপকভাবে এতে আক্রান্ত হয়েছে। সবচেয়ে যেটা চিন্তার ব্যাপার, তারা যেটা বলতে চাচ্ছে, সাউথ আফ্রিকা থেকে যে ভ্যারিয়েন্ট এসেছে সেটা বোধহয় নাকি আমি পত্রিকাতে পড়লাম যে অক্সফোর্ড যে ভ্যাকসিনটা সেটাতে নাকি ঠিকমতো রেসপন্ড করছে না। তো এই জন্য আসলে আমরা এখনও জানি না যে কোভিড নিয়ে কি হবে। এবং আজকে সকালে আমি টেলিভিশনে দেখছিলাম যে
চ্যান্সেলরের একটা বক্তব্য। উনি বলতে চাচ্ছিলেন যে আসলে আমরা একটা ভয়াবহ একটা অর্থনৈতিক একটা অবস্থার মধ্যে আমরা যাব, এবং সংবাদ থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে 300 বছরের ভিতরে ব্রিটেনে এই ধরনের অর্থনৈতিক ক্রাইসিস তারা আসেনি। তো আমরা যখন এখান থেকে রিকভার করব, তারপরেই আমরা দেখতে পাবো যে একটা ভয়াবহ পরিস্থিতি আমরা আমরা সম্মুখীন হব। তো আমরা জানি না, আমরা আশা করি, আল্লাহ রাব্বুল আলামিনকে আশা করি যে সারা বিশ্বকে, শুধুমাত্র ব্রিটেনকে নয়, সারা বিশ্বকে যেন এই ভয়াবহ অভিশাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেন, এবং আমরা যেন কোভিডকে পিছনে ফেলে, এই অভিশাপকে পিছনে ফেলে যেন সামনে এগিয়ে যেতে পারি, নতুনভাবে বিশ্বকে করতে পারি। এবং কোভিড আজকে আমাদেরকে অনেক কিছু কিন্তু শিক্ষা দিয়েছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং আমাদেরকে, আমরা মনে করি সারা বিশ্বের সব দেশগুলিতে হেলথ খাতে, স্বাস্থ্য খাতে আরও বেশি প্রায়োরিটি দিতে হবে, আরও বেশি ব্যয় দিতে হবে। যুদ্ধ নয়, অস্ত্র নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি কোভিড এমন একটা জিনিস যেটা কোনো মারণাস্ত্র ছাড়াও, পারমাণবিক কোনো বোমা ছাড়াই প্রায় কত 14-15 লাখ লোক মারা গিয়েছে। তো এইটা তো ভয়াবহ ব্যাপার। ফলে পারমাণবিক অস্ত্র দিয়ে আমরা কি করব? এই জন্য শান্তির দিকে আমাদের এগোতে হবে। এবং স্বাস্থ্য খাতে রাজা ভাই, একটা শকিং নিউজ আমি কিছুদিন আগে দেখেছি, সেটা হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক বলছে যে যে টিকার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা যারা বলি যে আফ্রিকান এশিয়ান যে মাইনরিটি, যেটাকে একটা লিগ্যাল টার্ম আছে, মেডিকেল টার্ম ওরা বলে, সাপোজ যে এই মাইনরিটি হচ্ছে তারা লেস টিকা পাচ্ছে, এবং এখানে আমি একটু প্রেফারেন্স টু হোয়াইট পিপল, এটা কিভাবে সম্ভব? এখানে আমি যেটা তুমি বললে, আমার কাছে গত সপ্তাহে বা আগের সপ্তাহে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি নিজেকে আমার কাছে বলেছেন তিনি NHS কাজ করেন, এবং তিনি একটা বিশেষ বিষয়ে, তিনি বিএমআই যেটাকে বলে যাবে, উনি বিএমই, তো উনি NHS কাজ করেন, এবং উনি একটা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস একটা মামলা করতে যাচ্ছেন। এ ব্যাপারে একটা বেসিক অ্যাডভাইস নিতে এসেছিলেন। উনি আমাকে বললেন যে আমি আপনাকে বলতে পারি যে যখন আমরা হসপিটালে আমরা দেখি যে এথনিক মাইনরিটি এবং শ্বেতাঙ্গ রোগীরা আসে, যে কোনো কারণেই হোক শ্বেতাঙ্গদেরকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। এবং উনি এটাও বললেন, খোলাখুলি বললেন যে এখানে ভেন্টিলেটর বা অন্যান্য লাইফ সাপোর্টিং মেশিনের ব্যাপারেও নাকি প্রেফারেন্স দেওয়া হচ্ছে। আমি জানি না, এটা আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু ওই ভদ্রলোক যিনি বাঙালি কমিউনিটির একজন সদস্য, উনি নিজেকে NHS এর কর্মী হিসেবে আমার কাছে পরিচয় দিয়েছেন, এবং উনি বলেছেন। তো এটা অবশ্যই, এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আর আমরা দেখব যে, আমরা জানি না যে ভ্যাকসিনটা কতটা, মানে এটার কি সুদূর প্রসারী ফলাফল কি হবে আমরা জানি না। এবং আমরা দেখলাম আজকে আফ্রিকার কোনো কোনো দেশে নাকি 5 বছর ওয়েট করতে হবে এই পুরো ভ্যাকসিনটা পাওয়ার জন্য। চলো আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। আমরা হয়তো বাংলাদেশ নিয়েও কিছু কথা বলবো। আমরা এর আগে রাজা ভাই আপনাদের অনেক কলার কিন্তু জমা হয়ে গেছে, আমরা সরাসরি একটু কিছু কল নিচ্ছি। তারপরে প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের আজকের এনটিভির আইন অধিকার প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা সরাসরি আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। এই পর্বে যাওয়ার আগে ছোট্ট করে বিনীত রিকোয়েস্ট করছি, আপনারা যখনই কোশ্চেন করবেন অবশ্যই আপনাদের টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন, সরাসরি স্টুডিওতে কনসেন্ট্রেট করবেন। সবাইকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকে প্রথম কল নিচ্ছি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, আমরা ভালো আছি, আপনারা তো ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। ওকে, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি 2016-এ অ্যাসাইলাম একটা করছিলাম, জি, তো ওইটা রিফিউজ হয়ে গেছে। তারপর আপিল রাইট পাইছে, আপিলে ও উইন করতে পারি নাই, বাদে আমি অফ হয়ে যাই। জি, তারপরে 2019-এ আমি ফার্দার সাবমিশন করি আমার ফ্যামিলি ও আমার মতো, ও ফ্যামিলিকে দিয়ে এবং নাম টাম দিয়ে, বাচ্চা আমার 2 বাচ্চা। তখন আমার বড় বাচ্চার বয়স ছিল 6.5 বছর, তো এখন আমার বাচ্চার বয়স হয়ে গেছে 8 বছর, কোনো রেজাল্ট দেয় নাই। তো আমি 3-4 মাস আগে আমার বাচ্চার 7 বছর হয়েছে, ওইটা অ্যাড করার জন্য একটা লেটার দিছিলাম। তো তারা আমার নতুন এভিডেন্স চাইছে 3 সপ্তাহ পরে, তো ওইগুলো আমি পাঠিয়ে দিছি। 2-2.5 মাস হয়ে গেছে। স্কুল থেকে লেটার, তারপর পাসপোর্ট, তারপর আমি না সাপুটে আছি, এর ভিতরে আমি কাজের রাইটও পাইয়ে গেছি।
তো এখন পর্যন্ত আর কিছু হচ্ছে, কিছু আর জানি না। তো আমার প্রশ্ন হচ্ছে যে কি হতে পারে। আর আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আমার ফ্যামিলির কোনো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নাই। তো এখন কি ডিসিশন আসতে পারে যদি ব্যারিস্টার সাহেব একটু বুঝিয়ে বলতেন। ভাইয়া আগে আগে আপনাকে বলেন, আপনি বললেন আপনাকে কাজের পারমিশন দিয়েছে, আপনাকে কি সব ধরনের কাজের পারমিশন দিয়েছে নাকি শুধুমাত্র শর্টেজ ক্যাটাগরি জবের জন্য পারমিশন দিয়েছে? না, শর্টেজ অকুপেশন। জি, থ্যাংক ইউ ভাইয়া। যেটা হবে আপনি একটু বুঝতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে যে হোম অফিস কিন্তু এই কোভিডের কারণে খুবই অ্যাফেক্টেড। ওদের অনেক ওয়ার্কারই কিন্তু বাসায় বসে কাজ করছে। তো এই কারণে যে কোনো একটা ডিসিশন দিতে তারা অনেক সময় নিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা তড়িৎ গতিতে একটা সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অনেক সময় নিচ্ছে। এবং আপনি জানেন কিনা জানি না যে আমাদেরও কিন্তু অনেক ফ্রেশ সাবমিশন যেটা করা হয়েছে, আগে যেখানে ফ্রেশ সাবমিশন দিলে 14 দিনের ভিতরে একটা ডিসিশন পাওয়া যেত, সেখানে আমরা 1 বছরের উপরেরও কিন্তু অপেক্ষা করছি। তো আপনি কিন্তু কেসটা আপনার ভ্যারি হয়েছে, কারণ আপনি অ্যাসালাম থেকে এখন আপনি হিউম্যান রাইটসে চলে এসেছেন, বাচ্চা 7 বছর এদেশে আছে এই গ্রাউন্ডে। তো আমার মনে হয় যে আপনি হয়তো একটু সময় লাগলেও হয়তো একটা ডিসিশন পেয়ে যাবেন। এবং তাদের কারেন্ট যে ইন্টারনাল পলিসি, যেটা তারা সব 7 বছর বাচ্চা যারা এদেশে আছে এদের প্রায় সব ফ্যামিলিকেই তারা গ্রান্ট করছে। তো আমার বিশ্বাস আপনি হয়তো ওই গ্রাউন্ডে আপনি হয়তো ভিসা পাবেন। কিন্তু মনে রাখবেন ভাইয়া, কোনো কারণে যদি এই ভিসাটা রিফিউজ করে আর আপনাকে অ্যাপিল দেয়, তবে অ্যাপিলে গিয়ে কিন্তু জেতাটা কঠিন হবে। কারণ আমরা জানি যে কোর্টের পজিশনটা কেও যে কেস, সে কেও কেস হওয়ার পরে 7 বছরের ক্ষেত্রে কোর্টের পজিশনটা বেশ কঠিন হয়ে গেছে। তবে আমরা যেটা দেখছি, আসার ব্যাপার হচ্ছে এই যে হোম অফিস এখন অধিকাংশ ক্ষেত্রেই 7 বছরের বাচ্চা থাকলে তারা কিন্তু ভিসা গ্রান্ট করছে। আমিও আশা করি এবং দোয়া করি যে আপনিও যেন সপরিবারে এই এই যে তাদের যে ইনডিরেক্ট যে কনসেশন আছে সেই কনসেশনের বেনিফিটটা পান এবং আপনি ভিসা পেয়ে যান। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আছি আমাদের পরবর্তী কলে চলে আছি। নেক্সট কল প্লিজ। জি ভাইয়া, আপনি একটু জোরে বলতে হবে। জি ভাই, শুনলানি আমার মাত ভাই? জি 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 ভাই, আমার প্রশ্ন রাজা ভাইয়ের কাছে প্লিজ আমার একটু ডিটেল বলেন। আমার একটা 20 ইয়ার্সের কেস ছিল। তো আমি 99 এই দেশে আসছিলাম। আসার পরে 2001 আমি অ্যাসাইলাম করছিলাম, পোস্টাল অ্যাসাইলাম। তো করার পরে এগুলা পেন্ডিং ছিল, বাদে হিউম্যান রাইট করে এগুলো সবগুলো রিফিউজ হয়েছে। তারপরে এই 19 নভেম্বরে আমি 2020 ইয়ার্স রুলে আমি অ্যাপ্লাই করছি। সো আমার এটা 20-তে রিফিউজ করছে। করার পরে আপিলে যেতে যেতে এটা এই করোনা ভাইরাসের জন্য লেট হয়েছে। লাস্ট অক্টোবরে আমার হিয়ারিং হয়েছিল। হিয়ারিং এ আমার যে এই একটা ফটো ছিল হলো ডকুমেন্ট 99-এর সেপ্টেম্বরের ডেট ধরি আমি এই ডেট দিছি, এই ডেট আসছি। তো এর মাধ্যমে আমি আর কেস রিফিউজ করা বাদে আমি ক্রেডিট স্কোরে ক্রেডিট এক্সপিরিয়েন্সে টুকাইয়া পাইছি আমার 99 মে থাকি আমার আর অ্যাড্রেস শো করতেছে। তো এইটা আমি আপিল পর্যায়ে ওদেরকে দিয়েছি। দেওয়ার পরে ওরা বলতেছে ওরা জেনুইন নাই, স্ন্যাপশট মারি দিয়েছিলাম। তো ওরা বলতেছে না, একটা ইমেল আনো। ইমেল আনছি, এখন বলতেছে ইমেলটা এটা কারেক্ট না, এই নি সেই নিয়ে আমি বানাইয়া দিয়ে দিছি, ওদেরকে বলছি ওরা দিয়ে দিছে। তো আমার উইটনেস নিয়ে গিয়েছিলাম। উইটনেস নিয়ে যাওয়ার পরে 2টা উইটনেস ওরা একটু ঝামেলা, এরা ভুলে গেছে কি বলতো না বলতো। বাকি উইটনেস সব ঠিক আছে, পেপারও আছে। প্লাস 2000-এর আমার লোকাল কাউন্সিলের 2000 থাকি আমার ভোটার রেজিস্টারের নাম আছে, এইটাও আছে। কিন্তু কেসটা রিফিউজ করছে। করার পরে আমি আপার টার্মিনাল যাওয়ার জন্য অ্যাপ্লাই করছি। আমাকে তারা বলছে তারা পাইছে। তো এটা কতদিন লাগবে দেখবে, এইটা তো রাজা ভাই একটু বলেন। কিন্তু ওরা হোম অফিস বলতেছে, হোম অফিস 2001 5 ফেব্রুয়ারিতে আমি অ্যাসাইলাম করছিলাম, এইটা থেকে আমার রেসিডেন্ট মানতেছে। তো এখন যদি এইগুলা না হয় আমি নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, করলে হবে না কি করতে হবে একটু তাজিম বলেন। ভাইয়া আপনি 2001-এ কবে অ্যাসাইলাম করেছিলেন যেটা হোম অফিস মেনে নিয়েছে? 5 ফেব্রুয়ারি। সরি 5 ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি, তাহলে তো আপনার তো অলরেডি 20 বছর হয়ে গেছে। সরি 5 জানুয়ারি, গত মাসের 5 জানুয়ারি। তাহলে তো আপনার সেখান থেকেও তো ধরলে আপনার 20 বছর হয়ে যাবে।
জি এইটাই নভেম্বরে যখন রাজা ভাই জাজ আমার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে, আমার বাইশের বলছে দেখো তুমি এইটা এই সিচুয়েশন তুমি তো এইটা কনসিডার করতে পারবে। জি জি, এখন যেটা আপনার করা উচিত, আপনার ওই যে আপার ট্রাইব্যুনালে যেটা পেন্ডিং আছে পেন্ডিং থাকুক, এর মধ্যে আপনার হোম অফিসে রিপ্রেজেন্টেশন করা উচিত এবং করে ওদেরকে বলা উচিত যে আপনারা দেখেন সিচুয়েশান আপনার চেঞ্জ হয়েছে, এখন তো তাদের রেকর্ড অনুযায়ী আপনার 20 বছর আপনার কিন্তু হয়ে গেছে, এটা তাদের কনসিডার করা উচিত এবং তাদেরকে বলা উচিত যে এখন এই আপিলটা এখন একাডেমিক হয়ে যাবে, কারণ আপনি এমনিতেই 20 বছর কিন্তু আপনার পূরণ হয়ে যাচ্ছে তাদের রেকর্ড অনুযায়ী, তাদের কনসিডার করা উচিত। তো আমার মতে এই মুহূর্তে আপনার রিপ্রেজেন্টেশন করা উচিত হোম অফিসের কাছে। রাজা ভাই জি ভাই, আরেকটা কোশ্চেন, যদি একটু জোরে বলেন ভাইয়া, আর একটু সংক্ষেপ করতে হবে। কিন্তু 2000 থেকে আচ্ছা আমার এইটা মানতেছে না 99 এ 2000 থেকে লোকাল কাউন্সিলের এর আমার ভোটার লিস্টের নাম আছে ইকোফেক্সে, এর রেকর্ড ওদেরকে আমি দিয়েছি, জাজকেও বলা হয়েছে। এরপরে জাজ যখন প্রথম ফোন হিয়ারিং হয়েছিল বলছিল একটা ইমেল নিয়ে আসো, ইমেল নিয়ে আসছি, ওরা ইমেল আমার অ্যাড্রেস লিঙ্ক দিয়ে দিছে, এইটাও কনসিডার করে না জাজ। হ্যাঁ সেটা তো ধরেন আপনি যখন আপার ট্রাইব্যুনালে যাবেন, আপার ট্রাইব্যুনাল দেখবে যে জাজ যে আপনার এই এভিডেন্সকে রিফিউজ করেছে সেটা কতটা যুক্তিযুক্ত ছিল এবং এই এভিডেন্সকে তার ডিউ ওয়েট দেওয়া উচিত ছিল কিনা, এটা তো অবশ্যই আপার ট্রাইব্যুনাল দেখবে। ইন দ্য মিন টাইম যেহেতু আপনার অলরেডি 20 ইয়ার্স হয়ে গেছে, আপনার কিন্তু হোম অফিসে রিপ্রেজেন্টেশন করা উচিত, করে বলা উচিত দেখো তোমাদের কাছেই কিন্তু প্রমাণ আছে যে আমি 5ই জানুয়ারি 2001 সালে অ্যাসাইলাম ক্লেম করেছিলাম, তো তুমি তো সেখান থেকে অন্তত এটা মেনে নিতে পারো, মেনে নিয়ে তুমি তো এখানে কনসিডার করতে পারো। আগে আপনি হোম অফিসেও দেখেন, একই সাথে আপনি তাদেরকেও এটা পার্সু করেন এবং দেখবেন হয়তো বা হোম অফিস মেনে নেবে। এবং যদি সেটা মেনে না হয় তাহলে কিন্তু আপনাকে জুডিশিয়াল রিভিউ বা অন্যান্য স্টেপ আপনাকে নিতে হবে। অনেক সময় কিন্তু হোম অফিস যেটা বলে, আপনি জানেন যে 20 বছরের রুলের যে রিকোয়ারমেন্টের একটা রিকোয়ারমেন্ট কিন্তু হচ্ছে দেয়ার হ্যাজ টু বি ভ্যালিড অ্যাপ্লিকেশন, এবং তারা কিন্তু বলতে পারে তুমি আবার ফ্রেশ অ্যাপ্লিকেশান করো, কিন্তু আপনি দেখেন এভাবে লিখে এই ধরনের গ্রাউন্ড দিয়ে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশানটাকে বাইপাস করতে পারেন কিনা। আর এই যে আপার টার্মিনালে যা ভাই কতদিন লাগবে জানাইতে হলে? আপার ট্রাইব্যুনালে ভাইয়া এগুলি কোনো হার্ড ফাস্ট কোনো রুল নাই, কোনো সময় 2 সপ্তাহ তো জানাতে পারে, কোনো সময় 3 মাসও লাগতে পারে, ডিপেন্ড করছে। কারণ আপনি জানেন যে সব জাজেরাই কিন্তু বাসায় বসে এখন কাজ করছে লকডাউনের ক্ষেত্রে, সুতরাং একটু সময় রাখতেই পারে। আচ্ছা রাজা ভাই আরেকটা কোশ্চেন, আরো 2টা কোশ্চেন, সরি। এই যে আমার 2টা উইটনেস ওরা ভুলে গেছে, ওদের সাথে কাজ করছিলাম, তো জাজ ওরা ডাইরেক্ট ওদেরকে জিজ্ঞাসা করে না যে তোমাদের সাথে কাজ করছেনি, জাজ বলছে ও আসছেনি গেছেনি, ওরা বলছে একজন বলছে হ্যাঁ আসছে গেছে, তো আরেকজনকে সেম কোশ্চেন রিপিট এগেন বলছে, তো পরে ওটা বলছে কুইটা বলছে ও কাম করছেনি, সে ওটা না করে দিছে কুই না, কিন্তু সে তো তার রিটেন স্টেটমেন্টে সে তো বলেছে, তাই না? জি জি জি। এবং যেহেতু তার আপনার কাছে রিটেন স্টেটমেন্ট আছে, সবচেয়ে বড় কথা আপনার কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স আছে, দালিলিক প্রমাণ আপনার সেটা আছে হোম অফিসের কাছে আছে, এবং সেটা হোম অফিসের কাছে আছে। ফলে আমার মনে হয় সেটাই উইটনেসের স্টেটমেন্টের চাইতে আপনার ডকুমেন্টারি এভিডেন্সই আপনার জন্য বেশি মারাত্মক, বেশি আপনার জন্য হেল্পফুল হবে। এই আর্গুমেন্টে না আমি এইটা বলতে চাচ্ছি রেজা ভাই, এই আর্গুমেন্টের উপরে বলতে পারেনি জাজ বা বলতে পারেনি যে না তোমার তো উইটনেস এইটা বলেছে। উইটনেসের চাইতে ভাই আপনার যেহেতু ডকুমেন্ট আছে, উইটনেস ভুল করতে পারে, যে ডকুমেন্টে মিথ্যা কথা বলে না, বলে। জি জি, এইটা কিন্তু আমার এটা খুব খারাপ লাগতেছে আমার এটা পাওয়ার জন্য না রেজা ভাই, এবং ওই জাজটা যেরকম ফোর্স নিছে কোর্ট হিয়ারিং এর দিন আমাকে 2 আওয়ার সে কোশ্চেন করছে, এর বাদে যেভাবে সে হোম অফিসের লোক এত কথা বলে না, সে এত কথা বলছে আমার সাথে সবার সাথে, এত অ্যাগ্রেসিভ ছিল, এটা কোনো বিচারই করে না। সে যে একটা ন্যূনতম এত ডকুমেন্টস এর পরে ক্লিয়ার এভিডেন্স এর পরে সেই ইকোফেক্স এর ডকুমেন্ট বলতেছে এটা ফলস, এটা ওরা দিয়ে দিছে, এত বড় একটা ডিপার্টমেন্ট এক্সপিরিয়েন্স ইকোফেক্স, এটা তো আমার কথাই চলে না ভাই, এটা জি ভাইয়া, এটা তো জাজ টু জাজ ভ্যারি করে, বিভিন্ন জাজ অনেক বেশি সহানুভূতিশীল হন, অনেক জাজ একটু টাফ হন, জাজ টু জাজ ভ্যারি করে। না ঠিক আছে, সহানুভূতির দরকার নাই রেজা ভাই, সে ন্যূনতম যদি কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আমাদের একটা ব্রেক নিতে হবে, ব্রেক টাইম হয়ে গেছে। আপনি অবশ্যই আপনার নিজস্ব সলিসিটর আছে, তার সাথে অবশ্যই ডিটেলস আলোচনা করবেন এই আশা রাখছি। আমরা আশা করছি আপনি আপিলে আপাত ট্রাইব্যুনাল অবশ্যই উইন করবেন। নতুন পর্বে ছিলাম, আমরা আবারও
আপনাদের মাঝে ফিরে যাচ্ছি। এর আগেই আমরা একটু আমাদের আজকের অনুষ্ঠানে গেস্ট আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা ভাইয়ের কাছে যাব ছোট্ট দুই একটা আপডেট নেওয়ার জন্য। রেজা ভাই, আপনার আজকে আমরা গুরুত্বপূর্ণ যদি কোনো আপডেট থাকে সংক্ষেপে, কারণ আমরা দেখছি যে আমার অনেকগুলো কলার ওয়েট জি, করছেন। এখানে আপডেটের মধ্যে আমরা একটা আপডেট দিতে পারি যে তুমি জানো কিনা ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি অ্যান্ড রিসার্চ, জি তারা গভর্নমেন্টের কাছে কিছু আবেদন জানিয়েছে জি। ইমিগ্রেশনের ব্যাপারে। তার একটা আবেদন কিন্তু হচ্ছে এই অ্যামনিস্টির ব্যাপারে। জি তারা কিন্তু আবেদন জানিয়েছে যারা এদেশে আসেন তাদেরকে যেন রেগুলারাইজ করা হয়। তো সেটা হয়তো অনেকের জন্য একটা ভালো খবর হবে। জি আর তারা আইডি কার্ড ইন্ট্রোডিউস করার জন্য বলেছে, জি আইডি কার্ড ইন্ট্রোডিউস করাতে বলেছে। এবং আরেকটা জিনিস যেটা তুমি জানো যে গভর্নমেন্ট কিন্তু এই করোনা ভ্যাকসিন সবাইকেই দেওয়ার জন্য বলেছে। এক্স্যাক্টলি, আমি সেই কোশ্চেনটা এটা আপনাকে একটা খুব ভালো জিনিস হয়েছে, কারণ অনেকে হয়তো ভয়ে তারা হয়তো করোনা নিতে যাবে না, কিন্তু অ্যাটলিস্ট আমি যেটা চাইবো যে করোনা ভ্যাকসিনের থেকে যে ইনফরমেশন তারা গ্যাদার করবে এটার জন্য কোনো অন্য পারপাসে ব্যবহার না করা হয়। জি, এটা আমরা আমলি জি। একটা রিকোয়েস্ট করছি গভর্নমেন্টকে। আরেকটা ব্যাপার যেটা আমি দেখতে পাচ্ছি যে এই দেশে এখন হঠাৎ করে আবার প্রচুর কি বলে অ্যাকম্পানি চিলড্রেন, জি। বাচ্চারা এই দেশে চলে আসছে অ্যাসাইলাম ক্লেম করার জন্য। কিভাবে রেজা ভাই? বিভিন্ন সূত্র থেকে আগেও আসতো, জি কিন্তু এখন হঠাৎ করে আবার বেড়ে গেছে, ভয়াবহ রকমভাবে বেড়ে জি গেছে। জি আমরা বলতে পারো আমাদের ফার্ম গত কিছুদিনের ভিতরে আমরা প্রায় 20-25টার উপরে আমরা আনঅ্যাকম্পানিড মাইনরকে আমরা মানে নিলাম আমাদেরকে কেস করার জন্যে। জি এবং আরও ব্যাপকভাবে আসে, এবং আগে যে সমস্ত দেশ থেকে আসতো না, যেমন মরক্কো থেকেও এখন প্রচুর বাচ্চারা এই দেশে আসছে। জি তো এদেরকে নিয়ে কিন্তু কিছু কনসার্ন আছে, কিন্তু দেখা গেছে অনেক বাচ্চাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেও তাদের অ্যাসাইলাম ক্লেম কিন্তু প্রসেস হচ্ছে না, জি। এবং কোনো কিন্তু তাদেরকে কিন্তু ডিটেনশনে রাখা হচ্ছে। নিয়ম আছে যে কোনো বাচ্চাকে রেজা ভাই, এটা ওরা কিভাবে আসছেন আনকমেন্ট আপনি যেভাবে বলছেন? সারা বিশ্ব থেকে যেভাবে হিউম্যান ট্রাফিকিং। স্মাগলারদের দ্বারা তারা আসছে। জি এবং আগে আমরা দেখতাম আফগানিস্তান বা সিরিয়া থেকে প্রচুর আসতো, ইরান থেকে আসতো। এখন আমরা দেখছি আরো কিছু অন্য দেশ মানে থেকে যারা সেটেল কান্ট্রি অলরেডি তাদের সেখান থেকে আসছে। সেখান থেকে আসছে, যাদের দেশে ঠিক ওই ধরনের কোনো সমস্যা নাই। এটাকে ছোট একটা ট্রিক টাইপের যদি বলা যায় যে বাচ্চাদের যদি সেটেল হয় তাহলে তার প্যারেন্টসরা আসতে পারবে বা আসতে পারবে, এরকম। আমরা আসলে এটা নিয়ে কিন্তু কখনোই মানে আমি কিন্তু মনে করি যে হিউম্যান ট্রাফিকিংটা বা স্মাগলিংটা কিন্তু সরকাররা চাইলেই এটাকে অনেকটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু যে কোনো কারণে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তো সেই কারণে আমরা দেখছি প্রচুর বাচ্চারা চলে আসছে এবং তারা খুবই মানবতার জীবনযাপন করে। এবং কোনো লোকের সাথে বাচ্চার সাথে কথা বলে আমরা দেখতে পেয়েছি তারা ফ্রিজের মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টা থেকে, কারণ এই যে বিভিন্ন যে লরিতে যে সমস্ত ফ্রিজের মধ্যে থেকে তারা আসছে, এবং অনেকেই হয়তো তাদের এখানে মানে প্রাণনাশেরও কিন্তু আশঙ্কা রয়েছে। এটা খুবই একটা চিন্তার ব্যাপার। এবং আরেকটা হচ্ছে যে এই যে বাচ্চাদেরকে তারা বিভিন্ন সময়, বিশেষ করে কেন্টে অনেক সময় দেখা গিয়েছে যে 72 ঘন্টারও বেশি সময় তাদেরকে ডিটেনশনে রাখা হচ্ছে। নিয়ম আছে বাচ্চাদেরকে 24 ঘন্টা বেশি না রাখতে। আর গভর্নমেন্ট বলছে যে ইয়ের কারণে কি বলে প্যান্ডেমিকের কারণে একটা হিউজ ব্যাকলগ থাকার কারণে এই মুহূর্তে বিভিন্ন কাউন্সিলগুলো তারা স্ট্রাগল করছে অ্যাকোমোডেট করার জন্য। এটা একটা রিজন। তো যাই হোক আর কি, এটা একটা অবশ্যই একটা কনসার্ন। আমি তোমাকে জানিয়ে রাখি যে আমরা গ্রিস হয়ে বহু বাংলাদেশি বাচ্চারা কিন্তু এখন এই দেশে এসেছে। ডাবলিন 3 কনভেনশনের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিস থেকে অনেক বাচ্চাদেরকে ব্রিটেন কিন্তু আমাদের কমিটির জন্য একটা নিউজটা সব সময় এটা মাঝে মাঝে আমরা রেইজ করি বা পেপার পত্রিকা আসে যে আপনি জানেন যে এটা নাম্বার অফ পিপল যারা বসনিয়ার যে বর্ডারে অলরেডি ওখানে হোল্ড হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকারও বা কি করতে পারে, বা এখানেও তাদের বাংলাদেশ সরকারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ সরকারের ক্ষেত্রে একটা খুবই রাফ একটা ওয়েদার তো চলে গেল। বাংলাদেশ সরকারের আমরা যেটা জানি যে একটা অঘোষিত পলিসি আছে যে কেউ যদি বিদেশে যেতে যায় এটাকে ডিসকারেজ না করা, কারণ বিদেশে গেলে তারা বাংলাদেশে মানি ইকোনমিতে করতে পারে। এই জন্য কিন্তু এই কারণে হয় কি যে অনেকেই দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে
তারা কিন্তু যাচ্ছে, এবং আমাদেরই কিন্তু দেখছি ভাই বোনেরা অনেকেই এই যে আন্দামান সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবিয়ে মারা গেছে, ইটালিতে আসতে গিয়ে আফ্রিকা থেকে মারা গেছে। সরকারের এটা নিয়ন্ত্রণ না থাকার কারণে আমরা দেখি, এমনকি বাংলাদেশ থেকে তো বহু নারী পাচার হয়ে মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে, ভারতের বিভিন্ন পতিতালয়ে এই সমস্ত মহিলাদের নিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে আমি মনে করি সরকারের একটা কঠোর নীতি থাকা উচিত। ঠিক আছে, এরা কোনোভাবে বিদেশে যেতে পারলে দেশের অর্থনীতি, কিন্তু তাদের এটার জন্য যে মূল্য দিতে হচ্ছে, সরকারের এই ব্যাপারে অনেক বেশি নিয়ন্ত্রণ থাকা উচিত। বাংলাদেশ থেকে যদি এই সুযোগটা না পায়, দুঃখের বিষয় কি, তুমি দেখবে যে আমাদের অনেক বড় বড় রাজনীতিবিদ, সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিরা কিন্তু এই আদম ব্যবসায় করে কিন্তু কোটি কোটি টাকা বানিয়েছে। আমরা দেখলাম যে কুয়েতে বাংলাদেশের এক সংসদ সদস্য যিনি জেল দণ্ডে দণ্ডিত হয়েছেন, 4 বছরের জেল, তার সম্পর্কে কিন্তু পত্রিকাতে লিখেছে যে তিনি এরকম মানুষ পাচার করে হাজার হাজার কোটি টাকা বানিয়ে সেখান থেকে তিনি কিন্তু সংসদ সদস্য হয়েছেন। বাংলাদেশ একটা দেশ যেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে চরম দুর্নীতিগুলো মানুষের পক্ষে উচ্চ শিখরে যাওয়া সম্ভব, তাদের পক্ষে কথা বলার জন্য হাজার হাজার লোক কিন্তু এগিয়ে থাকবে। এবং সবসময় দেখা যাচ্ছে, যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে যারা দুর্নীতির বিরুদ্ধে বা যারা সৎ নীতিতে চলতে চাচ্ছে তাদেরই বিরুদ্ধে মানুষ কিন্তু খাড়া হয়ে যাচ্ছে। যারা দুর্নীতিবাজ তাদের কিন্তু পক্ষ নেওয়ার জন্য একটা সময় যেটা চলে আসে সেটা হচ্ছে মানি ম্যাটার্স হয়ে যায়। হ্যাঁ, এবং তাদের পক্ষে, এবং যেটা খুব হাসি লাগে যে আমরা অনেক সময় দেখি যে ইতিহাসের সত্যকে আমরা অস্বীকার করি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে যেটা অত্যন্ত দুঃখজনক, যে তুমি জানো যে আমি যদিও আইনের ছাত্র, কিন্তু ইতিহাস নিয়ে সবসময় আমার খুব আগ্রহ ছিল। আজকে আমাদের বাংলাদেশে যেভাবে বিভিন্ন ইতিহাসকে তুলে ধরা হচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। স্বাধীনতার যুদ্ধকে বিকৃত করা হচ্ছে, স্বাধীনতার সংগ্রাম, ভাষা আন্দোলনকে বিকৃত করা হচ্ছে, এবং যেটা অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা দুঃখজনক। তারা অত্যন্ত কনফিউজ একটা স্টেটে তারা আছে। না, রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও কিছু আপডেট নিয়ে আসবো, বাট আমরা আবারও চলে আসছি আমাদের দর্শকদের মাঝে অনেকেই লাইনে আছেন, সরাসরি কলারদের কাছে চলে আসবো। আমাদের এই মুহূর্তে স্টুডিওতে কোনো কলার ওয়েট করছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভাই হ্যাঁ ভাই, ভালো আছি। যে আমাদের প্রোগ্রামটা খুবই সুন্দর, এই যে সামান্য ইয়েতে আপনাদের অনেকের উপকার, এটা বলার মতন। আপনাদের অশেষ ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমরা প্রোগ্রাম রান করার জন্য। সরি ভাই, আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমি ইউরোপ থেকে আসছি। জি। তা আসার পরে আমি করছি, সেটেল স্টাডির জন্য অ্যাপ্লাই করছি। করার পরে ওরা দিছে আমারে, গত সপ্তাহে অ্যাপ্লাই করছিলাম, কালকে আইসে আপডেট দিছে আমারে যে নতুন প্রুফ দিবার, এডিশনাল এভিডেন্স অফ রেসিডেন্ট। সরি ভাই, আবার একটু ক্লিয়ার করবেন? এডিশনাল এভিডেন্স অফ রেসিডেন্ট। জি। দেওয়ার পরে ওরা দিছে 2015 থেকে 2016, আর পরে আরেকটা দিছে 2019 থেকে 2021। এখন কত হইলো, আমি তো এখানে আসছি হইলো 2016-তে, আমি 2015 ডকুমেন্ট কি দিব আমি? হ্যাঁ, সেই জন্য আপনি তাদেরকে বলবেন যে আপনি যেহেতু এদেশে এসেছেন 2016-তে, ফলে আপনার 15 থেকে 16 দেওয়ার কোনো ইয়ে না, আপনি 16 থেকে 21 অর্থাৎ লাস্ট 5 ইয়ার্সের এভিডেন্স আপনাকে দিতে হবে। অ্যাপ্লিকেশন থেকে দুইটা চাইছে, একটা চাইছে 2015 থেকে 2016। হ্যাঁ, 2015-তে তো আপনি এদেশে ছিলেন না, আপনাকে আমি আছি 2016-এর 8 তারিখ আসছি এখানে। জি, আপনি তাকে দেখাবেন 2016-এর 8 তারিখ থেকে অ্যাপ্লিকেশন যখন পর্যন্ত হচ্ছে তখন পর্যন্ত আপনি 5 বছর এদেশে আছেন কিনা। আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন কবে? আমি করছি তো জানুয়ারি ফেব্রুয়ারি 3 তারিখ করছি। আমার তো 5 বছর উপরে গেছে। হ্যাঁ, তো আপনি কবে আসছেন? 2016-এর কবে আসলেন? আমি 2016-এর 8 তারিখ আসছি, জানুয়ারি 8 তারিখ। হ্যাঁ, তাহলে আপনি তাদেরকে বলবেন যে আমি 16-র 8 তারিখে এসেছি, অতএব 16-র আগে আমার পক্ষে কোনো প্রুফ দেওয়া সম্ভব নয়। আর আপনি 19 থেকে 21-এর যে প্রমাণ, ওটা আপনি সাবমিট করবেন একটা কভার লেটার দিয়ে। আমি ধরেন গেল এই একটা এটা হলো আমার ছেলের, আমি তো ইউনিভার্সিটির ডকুমেন্ট সবকিছু দিছি। এখন 2016-র তো কোনো ডকুমেন্ট ওর নাই। সরি ভাইয়া, আপনি কি বলেন এটা বুঝলাম না শেষটা কথাটা। না, ওর তো 2016-র তো কোনো ডকুমেন্ট নাই, এটা কি দিব আমি? আর 2016-র যদি আপনার কোনো ডকুমেন্ট না থাকে সেটা আপনি এক্সপ্লেন করবেন যে এই কারণে আমার কাছে ডকুমেন্ট নাই। যে কোনো জিনিস যদি আপনি না দিতে পারেন, আপনি এক্সপ্লেন করবেন যে এই কারণে আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা, বা আমি যে এটা সাথে এটা দিতে পারি, আমি যেন 2016-তে 8 তারিখ আসছি, আমার কাছে টিকিট আছে।
জি, টিকিট আপনি সাথে ওইটা সাথে টিকিটটা দেবেন, দিয়ে ওটাও দেবো। আপনি, হ্যাঁ ওটা আপনি প্রমাণ করবেন। দেখেন সবচেয়ে বড় যে জিনিস সুবিধা হচ্ছে এই যে যারা ইউ সেটেলমেন্ট স্কিমে অ্যাপ্লাই করছে তাদেরকে কিন্তু টিটি রাইট এক্সারসাইজ করছে এটা দেখানো দরকার নাই। শুধু এখানে প্রেজেন্ট ছিলেন 5টা বছর, এটাই হচ্ছে আপনার জন্য মূল। ঠিক আছে, আগে আচ্ছা, যেমন আচ্ছা। আপনি কাজ করলেন কিনা এটা এটা দেখাতে হতো, এখন আপনাকে দেখাতে হবে না। তো এই জন্য আপনার প্রেজেন্সটাই আচ্ছা। আপনি এখানে দেখাবেন। যদি আপনি 16তে এসে বাড়ি ভাড়া করে থাকেন তাহলে বাড়ি ভাড়া টেনেন্সি এগ্রিমেন্ট আপনি দেখাতে পারেন। হুম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর তাহলে আমি এখন ধরেন আপনাকে 2016 অসংখ্য থেকে 17 পর্যন্ত আমার কাছে আছে ব্যাংক স্টেটমেন্ট, এটা কি দিতে পারি আমি? আপনি দিতে পারেন ব্যাংকের স্টেটমেন্ট। কলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আছি আমাদের পরবর্তী কলে। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি জি, আমরা আছি ভালো। আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া আমি আমার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিট করেছি অনলাইনে আর কি। হ্যাঁ, জি ভাই, ভাইয়া, একটু আবার জোরে একটু দেন রিপিট ভাইয়া। করেন। আমি আমার ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন সাবমিট করলাম আর কি অনলাইনে। হ্যাঁ, জি জি, একটু তারপরে জোরে এখন বলেন। এখন হঠাৎ করে আমার মনে আসছে আর কি। হ্যাঁ, আমার 2016-এ আমার একটা এইচএমআরসি একটা ডেপ ছিল আর কি। হ্যাঁ, জি পরে ওরা এটা পেনাল্টি করার পরে আমি অ্যাপিল করার পরে ওরা এটা মওকুফ করে দেয় আর কি। ওরা বলতে জাস্ট তোমার 390 পাউন্ড দিলেই হবে, তোমার কোনো পেনাল্টি দিতে হবে না। হ্যাঁ, বাট এটা তোমার দিতে হবে হচ্ছে তোমার আমাদের ডেপ কালেক্টরের কাছে। আমরা এটা ডাইরেক্ট নেবো না, তুমি ডেপ কালেক্টরের ডিটেলস দিয়ে দিচ্ছে, ওদের কাছে টাকাটা জাস্ট জমা দাও। হ্যাঁ, জি পরে আমি ডাইরেক্ট ডেবিটে 15-16টা ইনস্টলমেন্টে টাকাটা পে করে দিই, পুরো টাকাটা। হ্যাঁ, 390 পাউন্ড। এবং এটা আমার টোটাল ক্লিয়ার হয়ে যায় 2018-এর নভেম্বরে। হ্যাঁ, পরে ডেপ কালেক্টর আমাকে বলছে তোমার কাছ থেকে আমরা সব টাকা পাইছি, এইচএমআরসি অলরেডি তোমার টাকা পেয়ে গেছে। এবং এইচএমআরসিও আমাকে লেটার দিয়ে কনফার্ম করছে যে মানে তোমার কাছে আমরা কোনো টাকা পাবো না, এভরিথিং ইজ ডান। আমার এইচএমআরসির পার্সোনাল ট্যাক্স অ্যাকাউন্ট এখন ক্লিয়ার আর কি। হ্যাঁ, অলদো এটা 2 বছর আগে আমি ক্লিয়ার করে দিয়েছি পুরো টাকাটা, বাট আমার ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনে আমি কোনো কিছু লিখি নাই বা কোনো কিছু ডিক্লেয়ার করি নাই আর কি, এই ব্যাপারে আর কি। হ্যাঁ, এখন এটা কি কোনো প্রবলেম হইতে পারে? আমার জাস্ট একটা কনসার্ন আর কি, একটা মনের ভয়। থ্যাংক ইউ। আমার মনে হয় না ভাই আপনার কোনো প্রবলেম হবে, কারণ আপনার তো কোনো আউটস্ট্যান্ডিং কোনো ডেট নাই, আর সবচেয়ে বড় কথা আপনার বিরুদ্ধে কোনো সিভিল জাজমেন্ট হয়নি। না না না, হ্যাঁ, তো ফলে আমার কাছে মনে হয় না এটা আপনার জন্য কোনো প্রবলেম হবে। তো আমি সাধারণত- ডিক্লেয়ার করি নাই আর কি, ডিসক্লোজ করি নাই, এই জন্য একটু কনসার্ন আর কি। না না, আপনার তো কোনো সিভিল জাজমেন্ট হয় নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানে ডেপ থাকলে এটা ডিক্লেয়ার করতে হয় না? না না না, ডেট না, আপনার তো কোনো সিভিল জাজমেন্ট হয়নি, আপনার কাছে কেউ টাকা পাবে সেটার অর্থ কিন্তু এই না যে আপনি ব্যাড ক্যারেক্টার। আপনার যদি কোনো মামলা হয়ে গিয়ে থাকে তখন আপনার জন্য এটা ভিন্ন। কোনো সিভিল জাজমেন্ট হয়নি, কোনো ক্রিমিনাল কনভিকশন হয়নি, সুতরাং এটা আপনার জন্য কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ওই বায়োমেট্রিকও দিয়ে দিয়েছি আর কি লাস্ট উইকে আর কি। হ্যাঁ, আমি জাস্ট এখন ডিসিশনের জন্য ওয়েট করতেছি আর কি। জি জি, ধন্যবাদ কলা। আমরা আশা করছি যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। রাজা ভাই, এই কলারের সাথে ধরে আপনি যে কথাটা বলছেন যে এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন, একজন এক এক রকম বলে যে যদি আমরা অনলি মেনশন করি সেটা কভার হয়ে যাচ্ছে, না, অথবা আমরা যেটা যদি জিনিসটা হয় আপনার ভাই কি, জাজমেন্ট যেটা থাকলে ওনার সেটাকে যদি আউটস্ট্যান্ডিংটাকে ওনার যদি কোনো সন্দেহ থাকে উনি pay এটা করতে বলে, হবে। উনি ওনার কভার লেটারে বলে দিতেন। জি। তো যেহেতু ওনার এটা আদৌ এটা কোর্ট পর্যন্ত গড়ায়নি, জি ওনাকে একটা দাবি করা হয়েছে, উনি এটা পেমেন্ট করে দিয়েছেন। জি একই রকম ভাবে যদি তুমি আন্ডারগ্রাউন্ডে ওরা যদি তোমাকে পায় উইদাউট Penalty টিকিট, তুমি যদি ইমিডিয়েটলি পয়সাটা দিয়ে দাও, জি। তাহলে কিন্তু এটা আর রেকর্ড হচ্ছে না। রেকর্ডও হচ্ছে না, এই জাজমেন্ট পর্যন্ত না যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু যদি জাজমেন্টে চলে গেল, তারপরে যদি উনি ডিক্লেয়ার করলো, মেনশন করলো, এটা ওনাকে ডিক্লেয়ার করতে হবে। যদি একটা অ্যামাউন্ট ডিউ রয়ে গেল, সেক্ষেত্রে তখন তুমি ওই যে টাইম আছে জি 24 মাস 36 মাস এর মধ্যে পড়ে যাবেন উনি। তখন তারা ওই টাইমটার মধ্যে এই ফেলতে পারে। টাইমটার মধ্যে উনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। জি জি। এই জন্য অলওয়েজ কোর্ট অ্যাভয়েড করা উচিত। এখন কারো যদি পার্সোনাল সার্কামস্টেন্স থাকে, সে আসলে এটা পে করার অবস্থাতে নাই, তো সে কি করবেন? না না, জিনিসটা হচ্ছে দু ধরনের জিনিস। জি একটা হচ্ছে তোমার বিরুদ্ধে কোনো সিভিল পেনাল্টি হচ্ছে কিনা, আর হচ্ছে ক্রিমিনাল পেনাল্টি। জি আন্ডারগ্রাউন্ডে বা ট্রেনে Civil টিকিট penalty। ছাড়া চললে এটা কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি। সেই ক্ষেত্রে ক্রিমিনাল লায়াবিলিটি। আর সিভিল জাজমেন্টটা হচ্ছে যদি তোমার কোনো জাজমেন্ট হয়ে যায়, তোমার উচিত হচ্ছে সাথে সাথে জাজমেন্টকে স্যাটিসফাই করার জন্য একটা ডিলে চলে যাওয়া উচিত। জি, যদি তুমি ডিলে চলে যাও ম্যান, তুমি যদি এটা পেমেন্ট করতে থাকো, ইনস্টলমেন্টটা আমি তাহলে পেমেন্ট কিন্তু করছি, তাহলে এটা যদি তুমি ডিক্লেয়ার করো, জি। তাহলে এটার জন্য তোমার সিটিজেনশিপ আটকাবে না, আটকাবে না। যদি তুমি পেমেন্টে থাকো।
ক্রিমিনাল লাইবিলিটি, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাকে আটকায় দিবে। যেমন তুমি জানো যে তোমার যদি কতদিন লেংদি থাকে এটা আমার দর্শকদের জানানোর জন্য। দর্শক জানানোর জন্য সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে কোনো ধরনের ক্রিমিনালিটি থাকলে, জি এমনকি কসান থাকলেও 24 মাসের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারে না। ন্যাশনালিটির ক্ষেত্রে 36 মাস। জি কিন্তু এখানে একটা আবার প্রোভাইসও আছে, যদি এইটাই তোমার একটা ওয়ান অফ থাকে এবং যদি তুমি এখানে আর কোনো রেকর্ডের কিছু তুমি নাই দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি আদারওয়াইজ মানে ম্যান অফ গুড ক্যারেক্টার, তারা এটাকে ইগনোর করতে পারে। এবং আমারই ক্লায়েন্টের ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনের সময় তার যে স্পিডিংয়ের জন্যে সে কিন্তু পয়েন্ট খেয়েছিল এবং তাকে ফাইনও দেওয়া হয়েছিল, যেটা আমরা সাবমিশন করার পরে সে কিন্তু ঠিকই তার ন্যাশনালিটি পেয়ে 3 মাসের পরে সে কিন্তু ন্যাশনালিটি পেয়ে গেছে। ধন্যবাদ রাজা ভাই আপনাকে। আমরা আবারও ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি পরে আবারও ফিরে আসছি। জবাব দিয়ে থাকেন এবং আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ আপডেটও দিয়ে থাকি। আমরা দেখছি যে অনেক কলার আমাদের সাথে ওয়েট করছেন। কলে যাওয়ার আগে আমরা একটু ছোট্ট করে বাংলাদেশ, যেহেতু আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে ছোট্ট একটু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো। রাজা ভাই, টিকা নিয়ে আপনি যে কথাটা বলছিলেন যে মানুষের মধ্যে আসলে এখনো, ইভেন আমার ফ্যামিলি থেকেও আমি কল পেয়েছি যে আসলে টিকাটা নেব কি নেব না, এই ধরনের একটা আশঙ্কা, সংশয়। এটা কেন রাজু ভাই? আসলে কি জানো, তোমার এই ডেটা নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এবং যেহেতু এই পুরো কোভিড-19 ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যেখানে স্বচ্ছতার অভাব। জি। এবং আমি এই চ্যানেলের মাধ্যমে অনেক সময় অনেক কথা বলেছি, অনেকে হয়তো এটা পছন্দ করেনি, কিন্তু আমি সবসময় বিভিন্ন যে পদক্ষেপ সরকার নিয়েছে বা নেওয়ার জন্য বলেছে, এটা কতটা কার্যকর এভাবে আমার সন্দেহ ছিল। তুমি জানো বেসিক্যালি আমি কিন্তু সায়েন্সের ছাত্র নই, আমি পিওর আর্টসের ছাত্র, কিন্তু আমার আর্টসের জ্ঞান দিয়েও আমার কাছে যেটা হয়, সায়েন্স তারা কিন্তু প্রমাণ দিয়ে তারা কথা বলে, আর আমরা প্রমাণ বা তারা প্রমাণ নয়, ফর্মুলা এবং অন্যান্য এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে সায়েন্স কথা বলে। আর্টসে কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কিন্তু যুক্তি নিয়ে কথা বলি, লজিক। এটা কিন্তু আর্টসের ব্যাপার। মানে তারা যেই যুক্তিটা যেই ফর্মুলা দিল সেই ফর্মুলাকে আমরা ব্যাখ্যা করার, আমরা আমাদের যুক্তি দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে এটা হাস্যকর। কারণ যদি ধরো ফর এক্সাম্পল আমরা যদি এই মাস্কিং এর কথা বলি, মাস্ক পরছে, কিন্তু আমার পরিচিত যে কজন মারা গেলেন বা আক্রান্ত হলেন সবাই কিন্তু অত্যন্ত সতর্ক ছিলেন। এবং আমার যে চাইনিজ বন্ধুটা মারা গেলেন সে কিন্তু এই করোনা হওয়ার পরে মানে আদৌ সে বাসা থেকে বেরিয়ে হয়নি, এবং তাকে কিন্তু বাসায়, এবং সে পরবর্তীকালে ফোন করে বলেছে তার করোনা সিমটম দেখা দিয়েছে, সে বাসা থেকে আগেও বেরোচ্ছিল না, পরেও বেরোচ্ছিল না, বাসায় থেকেও তার করোনা হলো, 2 দিন তার কোনো খবর পাওয়া গেল না। বন্ধুরা পুলিশকে ফোন করলো, পুলিশ এসে দরজা ভেঙে দেখে সে মরে পড়ে আছে। তাহলে এই যে তার আত্মীয় স্বজন ছিল চায়নাতে, বলে কেউ তার সাথে বাসা ছিল না। তো এই যে একটা ব্যাপারটা, তাহলে আমরা যদি মাস্ক করে যদি আমরা না দেখাতে পারি, সোশ্যাল ডিস্টেন্সিং না করে যদি আমরা দেখাতে পারি এটা সিগনিফিকেন্টলি রিডিউস হয়, তাহলে তো এটার কোনো ব্যাখ্যা নাই। তো এই জন্য নানা রকমভাবে মানুষের মনে সন্দেহ, এবং লোকের কাছে মনে হচ্ছে এত তাড়াতাড়ি একটা ভ্যাকসিন কীভাবে তৈরি হলো, এবং ভ্যাকসিনটা আদৌ কতটা ফলপ্রসূ হবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা ভ্যাকসিনটা তাদেরকেই দিচ্ছি যারা একবার করোনা থেকে আক্রান্ত হয়ে। আমার কাছে যে জিনিসটা কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু স্টিল আমরা কিন্তু উই আর হাংরি যে ভ্যাকসিনটা কবে পাবো। আর বাংলাদেশে যেটা হচ্ছে যে বাংলাদেশে মাইকিং হচ্ছে কিন্তু পিপল ভ্যাকসিন দিতে আসছেন না, এটা কেন? না, এটা কারণ হচ্ছে যে বাংলাদেশে মানুষের মনে এটা প্রথম কথা হচ্ছে যে একটা ধর্মীয় দিক থেকে কিছু কথা আছে, কিছু গুজব ছড়ানো হয়েছে যে এই ভ্যাকসিনের ভিতরে হারাম উপাদান আছে, এটার জন্য কেউ ভয় পাচ্ছে। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই ভ্যাকসিন নিলে কি প্রতিক্রিয়া হবে এটা আমরা জানি না। সবচেয়ে বড় কথা যেটা বললাম যে ভ্যাকসিনটা, যেখানে কোনো ভ্যাকসিন বাজারে ছাড়ার আগে এটা বানরের পরে পরীক্ষা করা হয়, বিভিন্ন জন্তু জানোয়ারের পরীক্ষা হয়, অনেক বছর সাধনার পরে একটা ওষুধ আসে, সেখানে হঠাৎ করে এটা ওষুধটা চলে আসলো, এটা কতটা কার্যকর হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে এটা কিন্তু মানুষ জানে না। সেই কারণে এমনকি আমি দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডেও অনেকেই কিন্তু নেওয়ার ব্যাপারে সন্দিহান, রিল্যাক্স। জি। আর আপনি যে কথাটা বলছিলেন যে ইংল্যান্ডের যে ভ্যাকসিনটা সেটাও তো কিন্তু যে সবগুলো ভ্যারিয়েন্টকে যে ট্যাকল করতে পারবে এটাও আমরা জানি না।
জি এবং যেহেতু আমরা জানি যে অনেকেই ভ্যাকসিনটা পাচ্ছেন তারা একবার কোভিড থেকে বেরিয়ে আসা পারে, জি। কারণ একটা সায়েন্টিফিক হিসেবে বলা হচ্ছে একবার তোমার কোভিড হলে 5-6 মাসের মধ্যে হওয়ার তোমার কারণ নাই। জি তাকে যদি আবার আমি ভ্যাকসিনটা দেই বলি না 5 মাসের মধ্যে এর আর কোভিড হয় নাই, কিন্তু তাহলে তো এটা তো আরেকটা বিষয় অর্থহীন। যেটা আমরা যেটা কালকে নিউজে দেখলাম আমি, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত ইউকেতে এই 70 যারা তাদের পর্যন্ত এসেছে। এখন আমাদের লেভেল পর্যন্ত আসছে কতদিন লাগবে? না না, কিন্তু অনেকেই পেয়েছে, যেমন ধরো আমাকেও মাঝে কিন্তু exception পেয়েছে। আমাকেও কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছে জি। আমার জিপি যে তুমি এসে নিয়ে যাও। জি তো ফলে এটা আসলে বলা খুব কঠিন। তো যাই হোক আর কি, কোভিড তো একটা বড় সমস্যা। আমরা বোধহয় বাংলাদেশে আরও কিছু প্রসঙ্গ নিয়ে একটু এখানে আমার মনে আলাপ করা উচিত, নইলে আমরা মনে করবে আমরা অনেক কিছু এড়িয়ে যাই। জি বাংলাদেশে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে বেশ কিছু কথাবার্তা হয়েছে, জি যদিও দুঃখজনকভাবে হলেও বাংলাদেশে কিন্তু এটা নিয়ে পত্রপত্রিকাতে আমি তেমন কোনো সংবাদ দেখি নাই, জি যেটা আমাকে খুব ব্যথিত করে। কারণ আমার কাছে মনে হয়েছে যে পত্রপত্রিকাগুলি তার যে কোনো একটা আশঙ্কার কারণে এই ধরনের সংবাদ পরিবেশন করে না। জি এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হবে আমরা যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা কিন্তু ক্ষুণ্ণ হবে। তুমি জানো যে আমি হিউম্যান রাইটসের ব্যাপারে সবসময় অত্যন্ত সচেতন, জি এবং কোনো দেশে কতটা গণতন্ত্র আছে সেটা পরিমাপ করার ব্যারোমিটারটা কি, সে দেশ কতটা ইন্ডিপেন্ডেন্ট, কতটা মিডিয়া তারা ফ্রিডম ইন্ডিপেন্ডেন্ট। অফ এক্সপ্রেশন তারা এক্সপ্রেস করতে জি। পারে, মত প্রকাশের কতটা স্বাধীনতা আছে। জি। তো মত প্রকাশের স্বাধীনতা এমন হতে পারে, এমন বিষয়ে মানুষ কথা বলতে পারে যেটা তোমার গায়ে জ্বালা ধরাবে। কিন্তু যেটা রাজু তুমি ভাই, গতকালকে সব আমরা করবে। দেখেছি যে চায়না আপনার হচ্ছে যে বিবিসি ওয়ার্ল্ডকে ব্লক করে দিয়েছে। চায়না তো কোনোদিন নিজেকে গণতান্ত্রিক দেশ বলে দাবি করে না, করে কি? They চায়না তো have a কখনোই different view. চায়না তো কোনোদিন নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে না। জি। তুমি যদি নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করো, যেটা বাংলাদেশ, এবং আমরা কিন্তু 1971 সালে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হওয়ার অন্যতম কারণ ছিল পাকিস্তানের গণতন্ত্র ছিল না। পাকিস্তানে যদি গণতন্ত্র হতো, যদি তারা গণতান্ত্রিক মতকে চর্চা সম্মান করতো। করতো, তাহলে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই পাকিস্তানে আওয়ামী লীগের ক্ষমতাসীন হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। তো এটা অত্যন্ত দুঃখজনক যে কেন বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পরেও কেন এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে, কেন আমি মত প্রকাশের স্বাধীনতা দিতে পারবো না। জি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটা নোটোরিয়াস অ্যাক্ট, যেটা যে কোনো মানুষ এটা প্রতিবাদ আমাদের করবে। প্রোগ্রাম থেকে আমরা কি মেসেজ দিতে পারি যে বাংলাদেশ আমরা government যেটা আসলে প্রতিবাদ থেকে আমরা যেটা দিব, সেটা আমরা আহ্বান জানাবো যে বাংলাদেশে যেন মত প্রকাশের অবাধ, স্বাধীনতা জি। দেওয়া হয়, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো যত কালাকানুন আছে, এটা কোনো Irrespective of গণতান্ত্রিক Digital বিশ্বে Security Act. গণতান্ত্রিক বিশ্বে এ ধরনের কোনো কালাকানুন থাকা উচিত নয়। জি। এটা বাতিল হওয়া উচিত। মানুষকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। জি। কারণ মানুষ যদি চিৎকার করতে পারে, কথা বলতে পারে, মানুষের অনেক ক্ষোভ কিন্তু প্রশমন হয়ে যায়। আরেকটা জিনিস যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে পারস্পরিক সম্মান। একটা ব্যাপারে আমরা মনে করি যে আমাদের ভারত থেকেও শিক্ষা নেওয়ার, আমি কিন্তু অনেক সময় বলে থাকি যে বাংলাদেশ থেকে ভারতের শিক্ষা নেওয়ার। যেমন ধরো আমরা যখন আমাদের দেশের ধর্মীয় যে সহিষ্ণুতা আমরা দেখাই, যে বাংলাদেশের সব ধর্মের মানুষেরা মোটামুটি Exactly. একটা এটা করতে bright পারে, example. হ্যাঁ, সেটা কিন্তু ভারতে নাই। জি সেটা থেকে শিক্ষা নিতে বলবেন। যেটা ভারত থেকে শিক্ষা নিতে হবে সেটা কি জানো, যে সব রাজনৈতিক নেতাদের প্রতি কিন্তু আমাদের সম্মান থাকা সম্মান, উচিত। respect তারা থাকতে কে কোন দল থেকে আসে সেটা নয়। ভারতে যখন প্রণব মুখার্জি মারা গেলেন, মানে বিজেপি exercise কিন্তু যেটা আছে আর কি, যে বিরোধী বিজেপি দলের কিন্তু যে তাকে same সম্মান exercise টা আছে। সম্মান দিলেন। জি। এই সম্মানটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নাই, যেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। সব রাজনৈতিক নেতাদের প্রতি আমাদের সবাইকে আমাদের সম্মান দিতে হবে। ধন্যবাদ রেজা ভাই। আমরা চলে যাচ্ছি আমাদের কলারদের মাঝে আবারও। আমরা এই মুহূর্তে দেখবো আমাদের কোন কোন কলার ওয়েট করছেন। হ্যালো কলার, হ্যালো কলার, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি একটু টিভি ভলিউমটা ডাউন করে আমাদের সাথে কথা বলুন। আমরা হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনার প্রশ্নটা একটু করেন, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, না ভাই, আর লাইনটা কাটে গেছিল, আমি কথাটা ক্লিয়ার হইতে পারি নাই। আমি যে বলছিলাম আমার ইউরোপ থেকে বলেন আমার ভাইয়া। ছেলে হইলো সেই স্টুডেন্ট। সরি ভাই, একটু জোরে বলেন। হ্যালো। জি। হ্যাঁ, অত স্টুডেন্ট, কিন্তু ওর চাইছে আপনার 2015 থেকে 2016 স্টেটমেন্ট। তো অত স্টুডেন্ট, সে তো কোনো কিছু, এটাকে আমি কি দিতে পারি? সরি, আপনি কি বললেন 2015 থেকে 2016 আপনার ছেলে স্টুডেন্ট? আপনি তো আগে বোধহয় কল করেছিলেন নাকি ইউরোপিয়ান?
হ্যাঁ হ্যাঁ, আমি কল করেছিলাম। অত স্টুডেন্ট, কিন্তু এটার এগেইনস্টে আমি কি দিতে পারি? আমি আইটি তো শুরুতে। উনি যে স্টুডেন্ট, দেখেন এখানে কিন্তু অনেক সমস্যা আছে। আপনার ছেলে যদি স্টুডেন্ট হন, আপনি যদি আপনার ছেলে যদি আপনার পরে ডিপেন্ডেন্ট না হন, তাদের ইন্স্যুরেন্স তখন কিন্তু আপনার কম্প্রিহেন্সিভ সিকনেস ইন্স্যুরেন্সের একটা বিষয় দেখা দেবে। এবং আমরা জানি, আমরা এই চ্যানেলেই কিন্তু বলেছি যে এর আগে অনেকেই কম্প্রিহেন্সিভ সিকনেস ইন্স্যুরেন্স না নেওয়ার জন্যে তাদের কিন্তু ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে। তো এই জন্যে, কারণ আপনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসবেন তারা যদি স্টুডেন্ট হন বা সেলফ এমপ্লয়েড হন, সেক্ষেত্রে কিন্তু কম্প্রিহেন্সিভ সিকনেস ইন্স্যুরেন্স নিতে হবে। তো এই জন্য আমার মনে হয় যে আপনার কেসটা এখানে জটিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ছেলেকে হয়তো ওয়েট করা লাগবে যখন থেকে সে হয় সিকনেস ইন্স্যুরেন্স নিয়েছে, বা যখন থেকে সেই স্টুডেন্ট বাদ দিয়ে সে, যদি সে আপনার ডিপেন্ডেন্ট হন, যদি আপনার ডাইরেক্ট ডিপেন্ডেন্ট হন, তাহলে তার এই প্রশ্ন উঠছে না। যদি আপনার বাচ্চা, আপনার ছেলে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু কম্প্রিহেন্সিভ সিকনেস ইন্স্যুরেন্স লাগবে। কতদিন পর্যন্ত লাগবে? যতদিন পর্যন্ত ইউ সেটেলমেন্ট পলিসি স্কিমটা চালু না হয়েছে। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ বুঝছি। তাহলে এখন কি করতে হবে আমার? ভাইয়া, সেটা তো আপনাকে দেখতে হবে যে আপনার ছেলের কি কম্প্রিহেন্সিভ সিকনেস ইন্স্যুরেন্স ছিল কিনা, বা ছেলে আলাদা অ্যাপ্লাই করেছে কিনা। যদি আলাদা অ্যাপ্লাই করে থাকে, সেক্ষেত্রে যখন থেকে সে কমপ্লায়েন্ট হয়েছে তখন থেকে তার 5 বছর কাউন্ট হবে। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই ইন ডিটেলস আপনার যে লয়ার আছেন, যদি লয়ার থাকেন তাহলে লয়ারের সাথে যোগাযোগ করবেন, অথবা যদি লয়ার না থাকেন নতুন একজন আইনজ্ঞ বিশেষজ্ঞের সাথে আপনি এই বিষয়ে ডিটেলস কথা বলবেন। আমাদের সংক্ষিপ্ত সময় আমরা আসলে অনেক সময় অনেক বিষয়ে ডিটেলস বলতে পারিনি, এই জন্য দুঃখিত। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো কলার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিস্টার, একটু জোরে বলতে হবে। আমার দুইটা কোয়েশ্চেন আছে আপনার জি। কাছে। প্রথম কোয়েশ্চেন হলো, একজন আমার আত্মীয় একজন টাইম দিস লাকি লাইভ ইন দ্য ইউকে 29th of জানুয়ারি। ভাইয়া, সিস্টার একটু জোরে বলেন। ঠিক বুঝতে পারছেন, আপনি একটু আস্তে আস্তে বলেন আর একটু সুস্পষ্ট কণ্ঠস্বরে আমার বলেন। একজন রিলেটিভে টাইম দিস লাকি লাইভ ইন দ্য ইউকে টেস্ট দিস 29th of জানুয়ারি। তো দেওয়া বাদে তারা তাদের কইছে তিন জিজ্ঞাসা আমি পাস করছিনি। একটু বাস। তো তারা কইছে যে হুন্ডা নি আমার মাত না, আমরা ঠিক কথাটা বুঝতে পারছি না। আপনার এক রিলেটিভ কি করেছেন? লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিসলা 29th of জানুয়ারি। আচ্ছা, তো দেওয়া বাদে তারা জিজ্ঞাসা যে আমি পাস করছি। তারা কইছে আমরা এখন কোনটা কইতে পারতাম না, তুমি 10 মিনিট বাদে তোমার ইমেল চেক করিও। আর কোনো পেপার কোনটা তারা দিছে না, কোনটা করছে না। তখন এখন পর্যন্ত কোনো সার্টিফিকেট কোনটা পাইছি না। না, কোনো সার্টিফিকেট লাগবে না, তাকে তারা পাস করে একটা নাম্বার দিয়ে দেবে, ওই নাম্বারটা লিখলেই হবে। তারা খালি ইমেল দিছে না, ইমেলে কইছে পাস করছ না, কিছু দিছে না তারা, আতো পেপার কোনটা দিছে না। ইমেলে কি বলেছে তিনি পাস করেছেন? জি তারা বলছে। জি, ওই যে দেখবেন ওখানে একটা নাম্বার দিয়েছে, ওই নাম্বারটা এখন সার্টিফিকেট দেয় না। জি, না সার্টিফিকেট দিছে না। জি, ওই নাম্বারটা দিলেই হবে। তার ফর্মে একটা রেফারেন্স নাম্বার, ওই ফর্মে ওই যে নাম্বারটা সে দেবে, রেফারেন্স নাম্বার, ওইটা দিলেই হবে, আর কিছু লাগবে না। তারা সার্টিফিকেট দিতে নাই না, পাঠাইয়া সার্টিফিকেট লাগবে না, ওই নাম্বারই চলবে। এখন আর সার্টিফিকেট লাগে না, এখন সবকিছুই হয়ে গেছে ডিজিটাল। ওই নাম্বার দিলেই হবে, ওই নাম্বারটা লিখে দিলে হবে। আমি বুঝলাম না ভাইয়া, কোন নাম্বার দেখছি না। উনি যখন অ্যাপ্লিকেশন করবেন, ওই অ্যাপ্লিকেশনে তাকে বলবে তুমি কি লাইভ ইন দ্য ইউকে টেস্ট পাস করেছো? সে বলবে হ্যাঁ। তখন তাকে বলবে তুমি পাশের ওই তোমার রেফারেন্স নাম্বারটা দাও, ওই নাম্বারটা দিলেই হবে। ঠিক আছে, আমি এটা দেখছি। এখন ইনো তো কোনো রেফারেন্স নাম্বার নাই, খালি তারা কইছেন তুমি পাস করছো। দেখেন ওই চিঠিতে একটা রেফারেন্স নাম্বার থাকবে। সিস্টার, আমি যদি রাজা আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আপনি যদি পাস, ওখানে কি পাস লেখা আছে কিনা আপনার ইমেইলে? পাস লেখা, জি। পাস লেখা থাকলে অবশ্যই একটা নাম্বার আছে। যদি এই স্টিল আপনি নাম্বার না পান, ওদের সাথে আপনি ফোন করেন। যদি দেখেন যে আপনি নাম্বারটা আসলে অটোমেটিক্যালি নাম্বারটা চলে আসার কথা, ডেফিনেটলি। জি না ভাই, আমি জানি তো এনো কোন নাম্বার না। এখন তারা লগে কোনো যোগাযোগ করতে পারে না। তারা ইমেল দিছি, এখনো ইমেল আইছে না। তারা 10 ডেজ না পর্যন্ত তারা ইমেল দেখো না, কিছু নাম্বারও না। আমার মনে হয় যারা এগুলো ভালো করে বোঝে, এমন কাউকে যদি আপনি ইমেলটা দেখাতেন, ইমেলে অবশ্যই একটা নাম্বার থাকবে। জাস্ট এ রেফারেন্স নাম্বার, এটা অন্য কিছু না, শুধু পাস। জি জানি তো রেফারেন্স, ঠিক আছে। দেখতে কোনো নাম্বার নাই, তো আমি আবার চেক করব না, ঠিক আছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার শুনছেন আমাদেরকে? হ্যালো
আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ আমি শুনছি, আপনি শুনছেন? জি জি জি, আপনার প্রশ্নটা করুন ভাইয়া। কোশ্চেনটা হচ্ছে আমার ওয়াইফের আপনার অগাস্টে আপনার ওই হ্যালো জি জি, আপনি বলুন, আমরা শুনছি। আপনার হইলে আমার ওয়াইফের অগাস্টে হলে আপনার 5 ইয়ার্স কমপ্লিট হবে জি স্পাউস রুটে। তো আমার জবটা আপনার গত মে পর্যন্ত আমাদের ছিল, মানে আমার জব ঠিক ছিল 18,000 উপরে ছিল, 23,000 মতো ছিল। জি, কিন্তু মেয়ের পরে থেকে আর পেয়েছিল, আবার আমি জবটা আমাকে করতে হয়েছে আর কি ওই কোভিড এর কারণে। জি জি, এখন অগাস্টে তো দিব, তো আপনি কোন রুটে গেলে ভালো হয়? তো ফ্যামিলি রুটে গেলে ভালো, কারণ তো জব নেই। আপনার কি জব নাই নাকি আওয়ার কমে গেছে, কোনটা? না না, এখন আর জব আমি ওটা কন্টিনিউ করতে পারিনি। ও, আপনি কন্টিনিউ করতে পারেন না, জি, রাজা ভাই। আপনার ওয়াইফের কি কাজ আছে? না না না। আপনি কি এখন বেনিফিটে? হ্যাঁ হ্যাঁ আপনার কি এখন বাচ্চা আছে? আপনার কি বাচ্চা আছে? বাচ্চা হ্যাঁ, ব্রিটিশ? দুটো বাচ্চা আছে। বাচ্চা কি ব্রিটিশ? হ্যাঁ, বাচ্চাও ব্রিটিশ, আমিও ব্রিটিশ। হ্যাঁ, তাহলে যেটা আপনাকে করতে হবে, ওই যে আপনার 10 ইয়ার রুটে চলে যাওয়া লাগবে। আপনাকে লিখতে হবে, আপনাকে লিখে বলতে হবে এই কারণে, কারণ আমরা যতগুলো কনসেশন আমরা দেখেছি কোভিডের কারণে, সেটার মধ্যে আপনি কিন্তু আসলে এখন পড়েন না। তো সেহেতু আমি যেটা বলবো, আপনি ওদেরকে লিখবেন, ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করে বলবেন যে এই কারণে আমি এখন 10 ইয়ার রুটে আমাকে সুইচ করতে হচ্ছে। কলা, আপনি আমাদের শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। কিন্তু আপনার ওই যখন এই অগাস্টে যখন আবার 10 বছর হইতো, আমার অনলি 8 মান্থস বাকি থাকবে আর কি, 8 মান্থস থাকবে আর কি। হ্যাঁ, আপনি আবার আমাকে একটু ভালো করে বলেন, আপনার ওয়াইফ 5 বছরের রুটে আছে, তাই তো? হ্যাঁ, 5 বছর রুটে আছে। 5 বছরের রুটের আগে উনি আপনার কি ছিলেন? উনি তখন আমি হইনি, আপনি ইন্ডিপেন্ডেন্টলি তখন হইনি। তখন আপনার ওয়াইফের কি ছিল? ওনার কি ছিল ভিসা? তখন স্পাউস বিষয় ছিল। জি, স্পাউস ভিসা ছিল। আপনি আমাকে আসলে কনফিউজ করে দিচ্ছেন। না উনি না, যদি আপনি ক্লিয়ার করি, সে আমার ইন্ডিপেন্ডেন্ট লেওয়ার পরের থেকে আমি 5 বছর কাউন্ট করতেছি। তার আগেও সেই স্পাউস ছিল, বাট এই পর্যন্ত যদি অগাস্টে আমি অ্যাপ্লাই করি, তার 10 বছর হইতে 8 মাস বাকি থাকবে। আর যদি 5 বছর অ্যাপ্লাই করি, তাহলে 5 বছর। হ্যাঁ, উনি যদি 10 ইয়ার কমপ্লিট করতে পারেন, ওই যে আগস্টের পরে 8 মাসে, এবং 10 ইয়ারের মধ্যে ওনার যদি কোনো গ্যাপ না থাকে, তাহলে উনি কিন্তু 10 ইয়ার লং রেসিডেন্সের গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন, যদি ওনার লাইফ ইন দি ইউকে আর B1 দেওয়া থাকে, সেটা উনি পারবেন। সেটা আপনি হিউম্যান রাইটসের রুটে গেলেও পারবেন, আর স্পাউস রুটে থাকলেও আপনি পারবেন। ফলে ওনার 10 ইয়ার যেটা লং রেসিডেন্স, সেটা উনি এখনও ইউজ করতে পারবেন। না, কিন্তু আপনার একটু সরি, আপনার কিন্তু আপনার ওই 10 ইয়ার্স হইতে আপনার ওই 8 মাস বাকি থাকবে। ওই 8 মাসটা করে, ওই ভিসাটা নিয়ে আপনি 10 বছর করে আপনি অ্যাপ্লাই করেন ভাইয়া। ও, তাহলে আপনার ফ্যামিলি ভিসাতে অ্যাপ্লাই করতে হবে। না 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 ভাইয়া, আপনি আমার কথা বুঝতে পারছেন না। যদি আপনি মেনটেনেন্স স্যাটিসফাই করতে না পারেন, তাহলে তখন আপনাকে ফ্যামিলি রুটে হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করতে হবে EX1 এ। ওকে, ঠিক আছে, EX1 এ যখন আপনি অ্যাপ্লাই করবেন, আমার কাছে মনে হচ্ছে যে উনি যেটা বলতে চাচ্ছে, আপনি নতুন রুটে চলে যাওয়ার পরেও আপনার যখন 8 মাস পরে আপনার 10 বছর হয়ে যাবে, আপনি কিন্তু 10 ইয়ার্স লং রেসিডেন্সে আবার অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আপনি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার প্লিজ। হ্যালো কলার, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো কলার, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আমাদের হাতে সময় অত্যন্ত সংক্ষিপ্ত। পরবর্তী কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। আচ্ছা ভাইয়া, আমি একটু জোরে বলেন ভাইয়া, একটু জোরে বলেন। শুনতে পাচ্ছেন? জি জি বলেন। আচ্ছা, আমার এক্সটেনশন 10 ইয়ার্স রুটে আমি লিগেল হয়েছি, বুঝছেন? জি জি। তখন আমি একবার এক্সটেনশন করাইছি, এখন নেক্সট এক্সটেনশন হলো গিয়া আমার নেক্সট ইয়ার, বুঝছেন? জি। এখন আমি ফার্স্ট বছরের যে ইনডিফিনিট লিভ দেয়, আমি পারতাম না অ্যাডভান্স কোনটা করতাম না। 5 বছর আপনি কিসের ভিত্তিতে আপনি ইনডিফিনিট করবেন? আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন। আমি তো 10 ইয়ার্স রুটে আমি লিগেল হয়েছি। জি, তো 10 ইয়ার্স থেকে আপনি 5 বছরে আপনি কি করে আসবেন? না, কিছু করা যায় কি? আপনি কি সুইচ করতে চাচ্ছেন 5 ইয়ার্স আপনি রুটে? 5 বছরে সুইচ করবেন কিভাবে? আপনি কি করার আছে? তারা তো আপনাকে 10 ইয়ার্স রুটে ফেলে দিয়েছে, সেখানে আপনি 5 বছরে আসবেন কিভাবে? না, আমাকে প্রথমে বলছিল যে
আমি যদি আমি আমার ওয়াইফে কাজ দেখাই 18,000 কত পাউন্ড দেখাই, হ্যাঁ, তো তখন তো আপনার 5 বছর আবার নতুন করে শুরু হবে। এইখানকার যে এখন যে 5 বছর আপনি আছে এটা তো আর কাউন্ট হবে না। তাহলে নতুন করে 5 বছর নতুন করে 5 বছর শুরু হবে। জি, আমি মনে করেন আর নেক্সট টাইম এক্সটেনশন করার পরে আমি আরো একবার এক্সটেনশন করাইলে চলবে আমার। আপনার মোট এখানে 120 মাস থাকতে হবে 10 ইয়ার রুটে, ঠিক আছে। আর যদি আপনি স্পাউস রুটে চলে যান সেক্ষেত্রে আপনাকে 5 বছর থাকতে হবে, 60 মাস থাকতে হবে। যেহেতু আপনি এখন স্পাউস রুটে নাই, সেহেতু আপনি যেটা সম্ভব নয় সেটা হচ্ছে আপনি স্পাউস রুট আর হিউম্যান রাইটসের রুট দুটো মিলায়ে আপনি 5 বছর আপনি করতে পারবেন। যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যদি আপনি 10 ইয়ার্স লিগাল যদি আপনার রেসিডেন্স হয় তখন আপনি 10 ইয়ার্স রুটে যেতে পারেন। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছি এখন আমি তো নেক্সট ইয়ারও আমার সেকেন্ড এক্সটেনশন হবে। জি, হলে থার্ড এক্সটেনশন করার পরে কি আমার কাউন্ট হয়ে যাবে 10 ইয়ার্স না? আপনার যখন 120 মাস এই দেশে হবে ওই ভিসার আওতায় টোটাল 120 মাস এই দেশে থাকতে হবে, 120 মান্থস। 120 মান্থ, 120 মান্থস, 10 বছর থাকতে হবে আপনাকে। ওকে। এখন কি এই যে প্রিমিয়ার সার্ভিস করেনি তারা, ওই যে ওয়ান ডে সার্ভিস যেটা? ভাইয়া এখন কোনো ফেস টু ফেস কোনো কন্ট্যাক্ট নাই, তবে আপনার যে কোনো এক্সটেনশন অ্যাপ্লিকেশন তারা এমনিতেই 2 মাসের মধ্যে করে দেয়। না, আমি লাস্ট টাইম করাইছিলাম, আমি ওই যে করোনা গিয়ে এই ওয়ান ডে ভিতরে আমাদের তারা রেজাল্ট দিয়ে দিলাইছিল। আপনি তো আমাকে বলছেন যে কোভিডের কারণে বা কোভিডের কারণে দিছিলাম আমি 800 কত বলো। কোভিডের কারণে এখন কোনো প্রিমিয়াম সার্ভিস নাই, আর আগে সিস্টেমটাও চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যাপ্লিকেশন হবে। কয় মাস আগে করা যায় অ্যাপ্লাই? নরমালি কয় মাস আগে করা যায় অ্যাপ্লাই? 28 দিন আগে। 28 দিন আগে করতে পারবো না? 28 দিনের আগে যদি আপনি করেন, ওদের চিঠিতে লেখা থাকে তুমি এর আগে করলে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজও হতে পারে। 28 দিনের আগে করলে ভালো না? 28 দিন থেকে ভালো না, এটা হচ্ছে নিয়ম। 28 দিন থেকে করে আপনার ঠিক অ্যাপ্লিকেশনের দিন পর্যন্ত, ভিসা শেষ হয়ে যাওয়ার দিন পর্যন্ত। জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাজেস্ট করব আপনার যেদিনকে ভিসা শেষ হবে সেদিনকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, তার থেকে 28 দিন হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে। আমি চাইছিলাম একটু অ্যাডভান্স করার জন্য। অ্যাডভান্স করলে তারা বলেছে তাদের নিয়ম অনুযায়ী তারা ইচ্ছা করলে রিফিউজ করতে পারে। ওকে ভাইয়া, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার প্লিজ। বেশি পড়ছে। হ্যালো কলার, নেক্সট কলার প্লিজ। আমাদের আজকের প্রোগ্রামের নেক্সট কলার কে আছেন লাইনে? আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার প্লিজ। হ্যালো। জি ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশন বন্ধ। আমার প্রশ্নটা হচ্ছে, আমার মাদার ইন ল 2028 অক্টোবর এই দেশে আসেন। জি। আমি 3 নভেম্বর তার এনআইএ কার্ডের জন্য টেলিফোন করি এবং 5 নভেম্বর তারা আমাদের একটা ফর্ম পাঠায় যেটা ফিল আপ করে পাঠানোর জন্য। জি। আমরা ওটাকে পাঠিয়ে দিই যথাসময়ে, কিন্তু আনফরচুনেটলি তারা আমাদের এটাকে ডিগ্রি করে, তারা আমাদের এটাকে মানে এনআই কার্ডটা দিল না। তারা বলে দিল যে আমরা তোমাকে রিফিউজ করলাম ডিউ টু তুমি বায়োমেট্রিক কার্ড প্রোভাইড করো নাই আমাদের, এই কারণে। তো উপরে একটা রেফারেন্স নাম্বার দিয়ে বললো যে এখানে তুমি যখন একটা টেলিফোন নাম্বার প্লাস একটা রেফারেন্স নাম্বার, যে তুমি আমাদের সাথে ফার্দার যোগাযোগ করতে পারো, দ্যাট টাইম তুমি এই রেফারেন্স নাম্বারটা বলবা, আদারওয়াইজ তুমি এটা আমাদের বাই পোস্ট প্রোভাইড করতে পারবা। তো ওটা আমরা নভেম্বরের আপনার 22 তারিখে ওটা সেন্ড করলাম, ফটোকপি প্লাস পাসপোর্টের ফটোকপি, কিন্তু জানুয়ারি চলে গেল, কোনো রেজাল্ট আসলো না। 1 ফেব্রুয়ারি মানে পেয়ে কোনো রেজাল্ট না পেয়ে পুনরায় আমরা আবার তাদের টেলিফোন করলাম। টেলিফোন করার পরে তারা আগের যে রেফারেন্স নাম্বারটা দিছে ওইটা তারা মানে ওইটা তাদের রেকর্ডেই নেই যে রেফারেন্স নাম্বারটা তারা আমাদের দিছে। আমরা বললাম তুমি রেফারেন্স নাম্বার দিছো, তোমাদেরকে আমরা লেটার পাঠাইছি, এই ডেটে এই পোস্ট অফিসে লেটার পাঠাইছি, তোমরা রিসিভ করছো, আমাদের কাছে টার্গেট করে আমরা দেখছি। ওরা আবার আমাদের একটা ফর্ম পাঠাইছে, তো সেই ফর্মটা আমরা ফিল আপ করে দিলাম, কিন্তু স্টিল নাও কোনো রেজাল্ট আসলো না। এখন আমাদের করণীয় কি ভাই? দর্শক ভাই, ভাইয়া যেটা আপনাকে মনে রাখতে হবে যে এই কোভিড-19 কারণে সব গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলি অত্যন্ত স্লোলি কাজ করছে, ফলে আপনাকে অবশ্যই একটু পেশেন্ট হতে হবে।
আপনি আবার ওদের কাছে লিখতে হবে, যদি কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় তো আপনি ওদের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন। তো আমার মনে হয় যে এটা কমপ্লেন করে তেমন লাভ হবে না, কারণ তারা বলবে কোভিডের কারণে স্টাফরা বাসায় বসে কাজ করছে, সবসময় সব ডকুমেন্ট তাদের অ্যাক্সেসও নয়, ফলে টাইম লাগছে। এবং আপনি যেটা বললেন এই এনআই নাম্বারটা এখন কিন্তু পাওয়া যথেষ্ট দুষ্কর হয়ে গেছে এই কোভিডের কারণে, কারণ আগে যেভাবে আপনি ইজিলি নিতে পারতেন সেভাবে এখন নেওয়া যাচ্ছে না। তো আমি আপনাকে আবার অ্যাডভাইস করব যে আবার আপনি ওদের কাছে লেখেন এবং আবার আপনি ওই যে ফোন করেন, আপনি এটা আপনাকে কনস্ট্যান্টলি ওদেরকে হ্যামারিং করে যাওয়া লাগবে। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজা ভাই, আমরা দেখতে দেখতে কিন্তু আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে আজকের এই এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন অধিক অনুষ্ঠান দেখছিলেন, আপনাদের সাথে ছিলেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব বাংলা কমিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনগত আপডেট দেওয়ার জন্য বাংলাদেশ এবং বহির্বিশ্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আমরা কথা বলেছি। আমরা আশা করব এই কোভিড প্যান্ডেমিক টাইমে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করছি। পাশাপাশি আজকের প্রোগ্রাম সুন্দরভাবে সঞ্চালনের জন্য আমরা এনটিভি ইউরোপের কলা কুলুসি থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম।